আজকে তোমাদের আমি এসি পড়াবো, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট। কিন্তু তার আগে আমি আগের দিন যে প্রবলেমগুলো দিয়েছিলাম তার মধ্যে যেগুলো মোটামুটি বইয়ে করে দেওয়া আছে বা হিন্টস দেওয়া আছে বা এই টাইপের প্রবলেম করে দেওয়া আছে, সেগুলো বাদে ফর্মুলা বেসড প্রবলেমগুলো বাদ দিয়ে বাকি দু একটা প্রবলেম দিয়েছিলাম যেগুলো একটু অন্যরকম। তার মধ্যে একটা দেখতেই পাচ্ছ, এই ছবির প্রবলেমটা, আশা করি তোমরা চেষ্টা করেছো সবাই, যে একটা কয়েলের মধ্যে দিয়ে বা একটা আবেশকের মধ্যে দিয়ে যদি আমি একটা তড়িৎ প্রবাহ পাঠাই, যে তড়িৎ প্রবাহটা সময়ের সাথে সাথে এইভাবে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ প্রথম যে তার যে একটা যে পিরিয়ডিক যে তোমার নেচার, সেই নেচারের টাইম পিরিয়ডটা যদি ধরো ক্যাপিটাল টি হয় বা পর্যায়কালটা যদি ক্যাপিটাল টি হয়, তাহলে তার 1/4 সময় পর্যন্ত সে প্রথমত বাড়ছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট হারে বাড়ছে। বুঝতে পারছো তোমরা, এই ধরনের বৃদ্ধি দেখেছো ওই বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে যখন সমতরণে গতিশীল কোনো কণার ছবি আঁকতাম তখন এইভাবে আঁকতো, এবং সমতরণের ফলে কী হতো না, আমার এই নতিটা ধ্রুবক হতো, এই থিটাটা। তার মানে হচ্ছে যে সমতরণে চলছে। এখানেও ঠিক তাই, কারেন্টটা একটা সমহারে বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে। ঠিক আছে, তাই নতিটা ফিক্সড, সমহারে বৃদ্ধি পাচ্ছে। T/4 অবধি এরকমভাবে বাড়লো, তারপরে কি হলো না, কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেল, অর্থাৎ একটা ধ্রুবক হয়ে গেল কারেন্টটা। তারপরে T/2 সময় পর্যন্ত ধ্রুবক থাকলো, তারপরে কি হলো না, ওই একই হারে আবার কমতে শুরু করলো। ঠিক আছে, সেখানেও কিন্তু এই কমার হারটা কিন্তু ধ্রুবক। এরকম যদি কারেন্ট আমি পাঠাই, তাহলে আমার যে ইনডিউসড যে ইএমএফ তৈরি হবে, সেই ইএমএফের ছবিটা কেমন হবে বা সে কিভাবে পরিবর্তিত হবে চিত্রের সাহায্যে দেখাতে হবে। তো সেটা করার জন্য আমার ফ্যারাডের যে তোমার ইয়ের যে আমার ইন্ডাকশানের যে সূত্র ফাই ইকুয়াল টু এল আই, ঠিক আছে, সেখানে সেলফ ইন্ডাকটেন্স, তো সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা ফাই ইকুয়াল টু এল আই, ফ্যারাডের সূত্র থেকে আমি পেয়েছি ই ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি। সো এটা যদি বসিয়ে দিই তাহলে মাইনাস এল ডিআই ডিটি। ঠিক আছে, তাহলে ই হচ্ছে মাইনাস এল ডিআই ডিটি, অর্থাৎ ডিআইডিটি কি না, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, অর্থাৎ টাইমের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার। যেটা আমি দেখতে পাচ্ছি 0 থেকে T/4 সময় পর্যন্ত এটা ধ্রুবক থাকছে, অর্থাৎ এই যে রেটটার চেঞ্জ, রেট অফ চেঞ্জ, এটা ধ্রুবক থাকছে। তাহলে এটা যদি ধ্রুবক থাকে এই ডিআইডিটি, তাহলে কি হবে না, আমি এর একটা ফিক্সড ভ্যালু পাবো, এর ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হবে না যদি ডিআইডিটি যদি ধ্রুবক হয়, কারণ এল ধ্রুবক, দুটো ধ্রুবকের গুণফল ধ্রুবক, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হবে না। তাই আমি দেখতে পাচ্ছি যে এর একটা নির্দিষ্ট মান আমি পাচ্ছি সারাক্ষণ, T/4 সময় পর্যন্ত এর একটা নির্দিষ্ট মান আমি পাচ্ছি। ঠিক আছে, নেক্সট T/4 সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কী হলো না, কারেন্টটা ফিক্সড হয়ে গেল, অর্থাৎ ডিআইডিটি শূন্য হয়ে গেল। দেখো, আই যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে ডিআইডিটি কী হবে, শূন্য হয়ে যাবে। ডিআইডি শূন্য হয়ে যাওয়া মানে ইও শূন্য হয়ে যাবে, অর্থাৎ একদম তোমার ইনডিউসড ইএমএফ 0-তে চলে এলো T/4 সময়ে, এবং কী হলো, 0ই থাকলো আপ টু T/2 সেকেন্ড পর্যন্ত। যতক্ষণ কারেন্টের ভ্যালুটা ফিক্সড আছে ততক্ষণ পর্যন্ত কোনো ইএমএফ আমি পাচ্ছি না, 0 ইএমএফ। ঠিক আছে, আবার T/2 সময় পরে দেখতে পাচ্ছি যে ও একটা নির্দিষ্ট হারে কমতে শুরু করেছে। ঠিক আছে, এখানেও কমার হারটা কিন্তু ধ্রুবক, তাই সেক্ষেত্রেও আমি কী হবে না, এর একটা ধ্রুবক মান পাবো ইয়ের, অর্থাৎ কিন্তু উল্টো দিকে হবে, যেহেতু এটা কমছে সেহেতু আমাকে এটাকে নিচের দিকে দেখাতে হবে, অর্থাৎ বিপরীত দিকে আমি ইয়ের মানটা পাবো। তড়িৎচালকের বলের আমি যে মুখী পেয়েছিলাম আগেরবার তার বিপরীতমুখী পাবো, অর্থাৎ সেইটাই আমি এখানে দেখিয়েছি। কিন্তু দেখো, এই ছবিটা কিন্তু সঠিক নয়। ঠিক আছে, এই ছবিটা এই কারণে সঠিক নয়, কারণ এখানে প্রথম থেকে একটা মাইনাস সাইন আছে। সো যার ফলে কী হবে না, প্রথম যে T/4 1/4 সেকেন্ড সময় পর্যন্ত যেটা হবে সেটা প্রথমেই নিচের দিকে হবে। ঠিক আছে, তো এইটা হবে অ্যাকচুয়ালি নিচের দিকে, পরেরটা কিন্তু হবে উপরের দিকে। কারণ কি না, এখানে যেহেতু প্রথমে একটা মাইনাস সাইন আছে, সো প্রথমটা হবে মাইনাস, পরেরটা যখন হ্রাস পাচ্ছে কারেন্টটা তখন ওটা উপরের দিকে চলে যাবে, অর্থাৎ প্লাস আকারে প্লাস সাইকেলটাতে নেবে। ঠিক আছে, এই হচ্ছে তাদের ছবিটা, এইভাবে এগোবে। বেশ, আর একটা তোমাদের অঙ্ক ছিল, সেটা যদি একটু অসুবিধা হয়ে থাকে আমি ওই জন্য বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এরকম একটা কয়েল ছিল, এই কয়েলটাকে আমি এখানে ব্যাটারির সাহায্যে লাগিয়ে দিয়েছিলাম, আর এইখানে একটা সার্কুলার লুপ রাখা হয়েছে। ঠিক আছে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, বুঝতেই পারছো, এইদিকে প্রবাহটা হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি চোখ রেখে দেখি তাহলে কি হচ্ছে না,
একটা ক্লকওয়াইজ প্রবাহ দেখতে পাচ্ছি। এখান থেকে যদি চোখ রাখি তাহলে ক্লকওয়াইজ প্রবাহ দেখতে পাবো। ক্লকওয়াইজ প্রবাহ মানে কি, এই যে ক্লকওয়াইজ প্রবাহ, অর্থাৎ সাউথ মেরু সৃষ্টি হবে, তাহলে এদিকে সাউথ মেরু সৃষ্টি হয়ে যাবে, এদিকে তাহলে অবশ্যই এন মেরু সৃষ্টি হবে, ঠিক। এখন এদিকে যদি এন মেরু সৃষ্টি হয় তাহলে এই প্রবাহের যে তড়িৎচুম্বকীয় আবেশ, সেই আবেশের জন্য কি হবে না, এই তারটার মধ্যেও একটা প্রবাহ সৃষ্টি হবে। এবং তারটার মধ্যে যদি প্রবাহ সৃষ্টি হয় তাহলে কি হবে না, তারটার এই প্রান্তে অবশ্যই একটা এন মেরু সৃষ্টি হবে, কারণ এ সর্বদা ওকে বিকর্ষণ করবে, কারণ এ তো বাঁধা দেওয়ার চেষ্টা করবে সেই প্রবাহটাকে। যদি এন মেরু তৈরি হয় তাহলে প্রবাহের দিকটা কি হবে না, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ঠিক আছে। যার ফলে প্রথমত ছবিটা আমি যে প্রবলেমটা যেটা দিয়েছিলাম তোমাদেরকে, প্রবলেমটা কি বলছে না, t=0 সময়ে যদি সুইচটাকে আমি অন করি, জাস্ট অন করার পর কি হবে না, কিছু দূর অবধি কিন্তু কারেন্টটা কিন্তু বাড়তে শুরু করবে, যদিও ডিসি, কিন্তু অন করার পর সে বাড়তে 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 একটা সময় গিয়ে সে এক্সট্রিম, খুব তাড়াতাড়ি, সেটা একটা সময় বলতে খুব অল্প সময়ের মধ্যে কি না, সে ম্যাক্সিমাম ভ্যালু রিচ করে যাবে এবং সেই ভ্যালুটাই থেকে যাবে। তাহলে প্রথম যে সুইচটা অন করার পরই কী হবে না, এই লুপের কারেন্টটা কিন্তু হবে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। সো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দেয় প্রথমে, অ্যান্টি ক্লকওয়াইজ প্রথমটাতে। নেক্সট তারপরে কী বলছে না, এবার সুইচটা অন করে আমি রেখে দিলাম, সুইচটাকে অন করে রেখে দিলাম, সুইচ অন করে রেখে দিলাম, খুব ভালো কথা, ডিসি ভোল্টেজ লাগিয়েছি, সুইচ অন করে রেখে দিয়েছি, প্রবাহ একই থাকবে, প্রবাহের কোনো পরিবর্তন হবে না। প্রবাহের পরিবর্তন যদি 0 হয়ে যায় তাহলে ডিআইডিটি 0 হয়ে যাবে, অর্থাৎ প্রবাহ ইনডিউসড ইএমএফও 0, ইনডিউসড কারেন্টও 0। সো কোনো কারেন্ট আমি পাবো না, ওই জন্য দ্বিতীয় উত্তরটা হচ্ছে 0, কোনো কারেন্ট পাচ্ছি না, ঠিক আছে। থার্ড পয়েন্ট বলছে যে এবার যদি আমি সুইচটাকে অফ করি, তাহলে অফ করলে কি হবে না, এবার কারেন্টটা কী হবে না, এই ম্যাক্সিমাম ভ্যালু থেকে আস্তে 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 আবার 0 হবে, অর্থাৎ এ হ্রাস পেতে থাকবে, ঠিক আছে। এবার এখানে যদি এন মেরু যদি হ্রাস পায় তাহলে সে কি করবে, এন মেরু তখন যখনই তোমার এই অঞ্চলে এন মেরুটা হ্রাস পাবে তখন তাহলে এই দিকে কী হবে, তখন আবার উল্টো দিকে ঘুরতে শুরু করবে, অর্থাৎ সাউথ মেরু সৃষ্টি হয়ে যাবে সেখানে, ঠিক আছে। একটা জিনিস তোমায় মনে রাখবে, আমি তোমাদেরকে বলেছিলাম আগের একটা প্রবলেম করানোর সময় যে যখন কমছে তখন ইনডিউসড ইএমএফ এমন দিকে তৈরি হবে যাতে করে সে যাতে না কমতে পারে সেইভাবে সৃষ্টি হবে। এটা তোমরা খুব ভালো করেই জানো যে এই প্রান্তে যদি এন মেরু সৃষ্টি হয় তাহলে এর নিকটবর্তী প্রান্তে অবশ্যই এন মেরুই সৃষ্টি হবে, এদিকে যদি এস হয় তাহলে এদিকেও এস হবে। যেহেতু এটা হ্রাস পাচ্ছে সেহেতু এখন কিন্তু এ আবার এস তৈরি করবে, কারণ সে কিন্তু একে হ্রাস পেতে দেবে না, সে চেষ্টা করবে যে একে যেন এন মেরুটা যেন কমে না যায়, ঠিক আছে। তাই এমনভাবে তৈরি হবে, এস তৈরি করে দেবে সেখানে সম্মুখবর্তী প্রান্তে। তাহলে এস তৈরি হলে কী হয় আমরা জানি, ক্লকওয়াইজ ঘুরে, আর এন তৈরি হলে আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, ঠিক আছে। তো এইখান থেকে এটা পাওয়া যায়। নেক্সট তোমাদের আমি আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তিত প্রবাহ। পরিবর্তিত প্রবাহ, এই যে প্রবাহ, সেই প্রবাহটাকে তুমি যদি দেখো তাহলে আমরা মূলত ডিসি সম্পর্কে অভ্যস্ত শুনে, ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্ট যেটাকে বলে, যখন আমরা ব্যাটারি লাগিয়ে দিই, যে এইরকম একটা ব্যাটারি যার মেরু আছে, একটা পজিটিভ মেরু একটা নেগেটিভ মেরু, পজিটিভ মেরু এখান থেকে কারেন্ট যায়, ফ্লো হয়, নেগেটিভ মেরুর দিকে আসে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে আমার প্রবাহটা এখানে হয়, ঠিক আছে। আচ্ছা, আমি যদি প্রবাহের দিকটাকে যদি পাল্টাতে চাই, বুঝতে পারছি যে একটা ক্লকওয়াইজ ডিরেকশনে প্রবাহ হবে, এক্ষেত্রে যদি আমি প্রবাহের দিককে পাল্টাতে চাই তাহলে আমাকে এই তারটা খুলে নিয়ে গিয়ে এই নেগেটিভ প্রান্তে লাগাতে হবে, আর এই তারটা খুলে নিয়ে গিয়ে পজিটিভ প্রান্তে লাগাতে হবে, তাহলে আমার ডিরেকশানটা বদলে যাবে। এখন অল্টারনেটিং কারেন্টে এই জিনিসটাই হয়, একবার প্রবাহটা ক্লকওয়াইজ হলো, পরের বারে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অর্থাৎ তাহলে আমাকে এখানে দাঁড়িয়ে হাতে করে একবার খুলতে হবে একবার লাগাতে হবে, একবার খুলতে হবে একবার লাগাতে হবে, তাহলে আমি একটা অল্টারনেটিং কারেন্টের মতো ব্যবস্থা তৈরি করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ প্রবাহের দিকটা প্রতি মুহূর্তে বদলাবে, কিন্তু এইভাবে অল্টারনেটিং কারেন্ট তৈরি করা যায় না। অল্টারনেটিং কারেন্ট, হ্যাঁ আমি হয়তো কারেন্টের দিকটাকে পরিবর্তন করতে পারছি ঠিকই, একটা মুহূর্ত অন্তর অন্তর আমি কারেন্টের দিকটাকে হয়তো বদলে দিতে পারছি, কিন্তু তার মানে সেটাকে আমি পরিবর্তিত প্রবাহ বলতে পারবো না, বা অল্টারনেটিং কারেন্ট বলতে পারবো না। অল্টারনেটিং কারেন্ট হতে গেলে বা এসি হতে গেলে আমার যে সবথেকে যেটা মেন যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেটা হচ্ছে যে
প্রবাহের অভিমুখটা একটা নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তিত হবে, অর্থাৎ যেমন তেমন নয়, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিরেকশানটা বদলাবে। ঠিক আছে, যেরকম তোমরা সিম্পল হারমোনিক মোশন পড়েছো, একটা দোলককে দুলিয়ে দিলাম, আমি পড়ানোর সময় অনেকবার হয়তো বলেছি তোমাদেরকে ক্লাসে, দুলিয়ে দিলাম, দুলছে, একবার এদিকে যাচ্ছে, আবার তার অভিমুখটা বদলাচ্ছে, একবার দিকে যাচ্ছে, এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে, এমন না যে যেমন তেমন করে বদলাচ্ছে, ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো তারপরে আবার ঘুরে এলো, তা কিন্তু নয়। তো এখানেও ঠিক তাই, অভিমুখ বদলাবে প্রবাহের, কিন্তু সেটা একটা নির্দিষ্ট পর্যায় অন্তর। ঠিক আছে, আচ্ছা, আর কি থাকবে? আর থাকবে এর যে অ্যাম্প্লিটিউড, অর্থাৎ যে বিস্তার, সর্বোচ্চ যে সরণ, বা এখানে সরণ বলবো না, কারণ এখানে প্রবাহটা দুলছে না, প্রবাহের মানটা বদলাচ্ছে। তাহলে বিস্তার বলতে এখানে এটা বুঝে প্রবাহের একটা সর্বোচ্চ মান থাকবে, প্রবাহের মানটা শূন্য থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে, সর্বোচ্চ থেকে কমতে কমতে আবার শূন্য হবে, শূন্য থেকে কমতে কমতে মাইনাসের দিকে সে সর্বোচ্চ মান নেবে, অর্থাৎ ডিরেকশানটা বদলে যাবে সেক্ষেত্রে। ঠিক আছে, মানে যেটাকে আমি তোমার নেগেটিভ হিসাবে দেখাবো এখানে কারেন্টের, এই নেগেটিভ কারেন্ট বলতে ডিরেকশান বদলে গেছে। ঠিক আছে, তাহলে একটা ম্যাক্সিমাম ভ্যালু এখানে আমি পাচ্ছি। দেখো এই ছবিতে আমি সেটাকে আঁকার চেষ্টা করেছি, তোমরা জানো এটা সাইন কার্ভ, সাইনের ভ্যালু 0 থেকে ম্যাক্সিমাম হয় 90 ডিগ্রি গিয়ে, আবার তারপরে কমতে শুরু করে, কমতে কমতে 0 হয়, 0 থেকে আবার মাইনাসের দিকে আসে, মাইনাসের দিকে করতে করতে -1 হয় ম্যাক্সিমাম, আবার বাড়তে বাড়তে গিয়ে 0 হয়। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রেও ঠিক তাই, প্রবাহের মান বা ভোল্টেজের মান যাই বলো, পরিবর্তিত প্রবাহও বলতে পারি, পরিবর্তিত ভোল্টেজও বলতে পারি, তো সেটা 0 থেকে বাড়তে 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 এরকম একটা ম্যাক্সিমাম ভ্যালুতে প্রথমে রিচ করবে, তারপরে সেটা কমতে 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 আবার 0 হবে। 0 হওয়ার পর কি হবে না, ওই যেটা বললাম যে এই মেরুটা বদলে যাবে, অর্থাৎ এটা এদিকে ওটা ওদিকে, অর্থাৎ সেক্ষেত্রে আবার কিন্তু প্রবাহের মানটা বাড়তে 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 ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, দিক বদলানোর পর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা আসবে, সেটাও I0ই হবে একই, কারণ এই যে বললাম অ্যাম্প্লিটিউড এটাকে বলছে, অর্থাৎ সর্বোচ্চ মান কারেন্টের, এই সর্বোচ্চ মানটা কিন্তু ধ্রুবক হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, যে একবার বেড়ে গেল ওইদিকে, এদিকে কমে গেল, পরের বার আরেকটু কম ম্যাক্সিমাম ভ্যালুটা রিচ করতেই পারলো না, সেখান তার আগে থেকেই কমতে শুরু করলো, এরকম হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু নির্দিষ্ট হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা হলো, আবার এটা বাড়তে 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 গিয়ে 0 হলো, এই রকম গোটা জিনিসটা যখন কমপ্লিট হলো, তার মানে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হলো। অর্থাৎ দেখো, একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হলে আমার দিক চেঞ্জ হলো কবার? দুবার, একবার এদিক থেকে এদিক, একবার ওদিক থেকে ওদিক। একটা পূর্ণ সাইকেল যদি কমপ্লিট হয়, বা একটা পূর্ণ পিরিয়ড যদি কমপ্লিট হয়, একটা পর্যায়কাল যদি কমপ্লিট হয়, তার মানে তাকে দুবার আমি তার মধ্যে প্রবাহের দিকের পরিবর্তন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এই আমাদের যে মেন লাইন, সেই মেন লাইনে কিন্তু এই পরিবর্তনটা 1 সেকেন্ডে 50 বার হয়। সো এই এসির কম্পাঙ্ক বলা হয় 50 হার্জ। ঠিক আছে, আমাদের যে মেন লাইন আমরা ইউজ করি, সেখানে 50 হার্জ হচ্ছে তার কম্পাঙ্ক, সেকেন্ডে 50 বার এই ডিরেকশানটা বদলায়, মানে বুঝতেই পারছো যে কতটা তাড়াতাড়ি এই জিনিসটা কিন্তু হয়। ঠিক আছে, আচ্ছা, আমি এটা এঁকেছি, ডিসি কারেন্টটাকে এঁকেছি এইভাবে, যে দেখো এখানে কারেন্টের ভ্যালুটা ফিক্সড, প্রথম থেকে শেষ অবধি একদমই ফিক্সড। ঠিক আছে, আমি তোমাদেরকে আগের অঙ্কটা বলাছিলাম যে প্রথমে সুইচটা অন করা মাত্র প্রথমেই ঝট করে ম্যাক্সিমাম হয়ে যায় না কিন্তু, হ্যাঁ, 0 থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়, তারপর ওইটাই থেকে যায়। তো সেইটা আমি এখানে দেখাইনি, কারণ ওটা খুবই কম সময়ের মধ্যেই ওই ম্যাক্সিমাম ভ্যালুটা সে রিচ করে যায় যেহেতু, তাই জন্য আমি সেটা দেখাইনি। কিন্তু তারপর ধরুন না, যেটা 0 থেকেই ম্যাক্সিমাম থাকবে, এটা ধরে নিতে পারো, মানে একটা ফিক্সড ভ্যালু থাকবে, সেটা ধরে নিতে পারো। এবার অল্টারনেটিং কারেন্টটা তাহলে তৈরি হয় কী করে, সেটা এবার আমরা এখানে আসবো। এটা জানতে গেলে তোমরা ক্লাস 10-এ পড়েছো যে ডায়নামো, এসি ডায়নামো তোমরা পড়েছো, কিছু না, এখানে দুটো এন মেরু আর এস মেরু, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করেছি আমি নিজে, বাইরে থেকে অ্যাপ্লাই করেছি, যার ডিরেকশন এদিকে, বুঝতেই পারছো লালগুলো দিয়ে আমি দেখিয়েছি সেটাকে। তার মধ্যে এরকম একটা কয়েল রেখেছি, আর্মেচার কয়েল, যেটা এন সংখ্যক পাক বিশিষ্ট, অবশ্যই পাক সংখ্যা আমাকে বাড়াতে হবে, আমি আগের চ্যাপ্টারে দেখেছি। এবার এটাকে আমি ঘোরাচ্ছি, এটা ওমেগা কৌণিক বেগে আমি এটাকে ঘোরাচ্ছি। তাতে কি হচ্ছে, আমি তোমাদেরকে পড়ানোর সময়তে বলেছিলাম যে এইভাবে আমার ফ্লাক্সগুলো ঢুকছে, আর এই আমার কয়েল, অর্থাৎ সে লম্বভাবে যখন থাকবে তখন এই পরিমাণ ফ্লাক্স, তার মধ্যে যে পরিমাণ ফ্লাক্স পাস করবে, সে যখন একটু বেঁকে যাবে তখন নিশ্চয়ই সেই পরিমাণ ফ্লাক্স আর পাস করবে না। ঠিক আছে, ফ্লাক্সের আমি এখানে যে কয়েলটা নিয়েছি, তার যে
মানে দিক, তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে এখানে ভেক্টর হিসেবে আমরা ধরে থাকি। এগুলো তোমাদের জানা যে এই তলের যে লম্ব, সেই লম্ব বরাবর ক্ষেত্রফলের দিকটা হয়। ক্ষেত্রফল যে ভেক্টর, এরিয়া ভেক্টর, তার দিক এরকম লম্ব বরাবর হয়। বি এর দিক এইটা, বি ইন্টু এ করলে আমি ফ্লাক্স পেয়ে যাই, তোমাদের জানা জিনিস, বেশি কথা বলবো না এই নিয়ে। তো এরকম একটা অ্যাঙ্গেল সাপোজ করে আছে, প্রথমে একই দিকে ছিল, মুখোমুখি ছিল, লম্বভাবেই ছিল। সাপোজ এই কয়েলটা এরকম লম্বভাবেই ছিল, এর দিক আর বি এর দিক একই ছিল, একই অভিমুখে ছিল, তাই থিটাটা 0 ছিল সেই সময়। তাই আমি লিখেছি অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, থিটাও 0 ছিল, অর্থাৎ এর লম্বভাবে পাস করছিল। ওমেগা কৌণিকভাবে ঘুরছে, অর্থাৎ টি সময় পর থিটা কোণ অ্যাঙ্গেল তৈরি হলো। সো টি সময় পর থিটা ইকুয়াল টু ওমেগা টি, তোমাদের জানা ফর্মুলা। সো থিটা ইকুয়াল টু ওমেগা টি অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে। তাহলে এই অবস্থায় তাহলে কতটা ফ্লাক্স পাস করছে, তাহলে দেখো ও যতক্ষণ ঘুরবে তাহলে কিন্তু ফ্লাক্সের একটা পরিবর্তন সবসময় হবে। যদি লম্বভাবে থাকে, তুমি জানো যে ম্যাক্সিমাম ফ্লাক্স তখনই পাস করবে যদি লম্ব অবস্থায় থাকে। যখন এটা ঘুরে যাবে তখনই কিন্তু ফ্লাক্সের পাস করার পরিমাণ কমতে শুরু করবে। এবার ঘুরতে ঘুরতে যদি এরকম হয়ে যায়, এটা যদি একবারে এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যায়, তাহলে তো ধরো কোনো ফ্লাক্সই পাস করবে না সেই সময়, ঠিক আছে? তাহলে সেই সময় কারেন্টটাও তাহলে থাকবে না। তাহলে এইভাবে থাকলে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম, যখন এ আর বি এর ডিরেকশন একই, তখন যদি ম্যাক্সিমাম ফ্লাক্স পাস করে, তাহলে ফ্লাক্সের তাহলে প্রবাহের মানটাও সেই সময় ম্যাক্সিমাম হওয়ার কথা, ঠিক আছে? আবার যদি তোমার লম্বভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার ওটা 0 হয়ে যাচ্ছে ফ্লাক্সটা। তাহলে ফ্লাক্সের যে মান, সেই মান আমি আগের যে চ্যাপ্টারের যে ফর্মুলা এন বি ডট এ, সেই ফর্মুলা থেকে পেয়ে গেছি। সো এন বি এ কস ওমেগা টি, ঠিক আছে? ডট প্রোডাক্ট করলে কস ওমেগা টি, এন হচ্ছে পাক সংখ্যা। তাহলে দেখো এই ফ্লাক্স আমার কিন্তু কস কম্পোনেন্টের ওপর নির্ভরশীল। আমি তোমাদেরকে আগেও বলেছি যে সাইন ওমেগা টি বা কস ওমেগা টি এই জাতীয় ফাংশন ঢুকে যাওয়া মানেই সেটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন হয়ে যায়, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের ফর্মুলায় সে চলে আসে, ঠিক আছে? এইখানে সেই ফ্লাক্সটাকে আমি দেখানোর চেষ্টা করেছি এই খাতায়। কস ফ্যাক্টর এখানে এসছে, ফাই ইকুয়াল টু এন বি এ কস ওমেগা টি। সো কস ফ্যাক্টর যেহেতু আছে, তাহলে শূন্য অবস্থায় কী হবে, অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, কস 0 হচ্ছে 1, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লাক্স আমি পাবো, ঠিক আছে? এন বি একে আমি ফাই নট করে দিই, তাহলে ফাই নট কস ওমেগা টি, ঠিক আছে? তো ম্যাক্সিমাম কারেন্ট আমি ফ্লাক্স আমি পাচ্ছি অ্যাট টাইম টি ইকুয়াল টু 0। তারপরে কি হচ্ছে, যত যেতে শুরু করছে T/4, অর্থাৎ সময়ে ফ্লাক্সটা গিয়ে 0-তে আসছে, অর্থাৎ কমতে 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 0 হচ্ছে। আচ্ছা, 0-র পর কী হচ্ছে, 0-র পর আরও কমতে 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 গিয়ে T/2 টাইমে গিয়ে আবার ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে ফ্লাক্স ফাই নট, ঠিক আছে? তারপর আবার বাড়তে 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 গিয়ে 0 হচ্ছে, আবার বাড়তে 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 গিয়ে এখানে গিয়ে ফাই নট হচ্ছে, অর্থাৎ এই পুরোটা হওয়া মানে কিন্তু একটা সাইকেল কমপ্লিট হওয়া, এই পুরোটা হওয়া মানে একটা সাইকেল কমপ্লিট হওয়া। সো ফায়ের চেঞ্জ হচ্ছে এইভাবে। আচ্ছা, এইবার আমার যদি আবিষ্ট তড়িৎচালক বল বার করতে চাই, সো ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি, আমি ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে কী হবে, মাইনাস আছে, কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয়ে যায়, কিন্তু এখানে আগে থেকেই মাইনাস আছে, তাই সেটাকে নিয়ে প্লাস হয়ে গেল, অর্থাৎ এন বি এ ওমেগা সাইন ওমেগা টি ইনডিউস ডিএমএফ। সো এন বি এ ওমেগা, এটাকে আমি ই নট ধরছি এখানে। আচ্ছা, আমার একটু ফোন এসেছিল। আচ্ছা, ই নট তাহলে হচ্ছে এন বি এ ওমেগা, এই কোয়ান্টিটিটাকে আমি ই নট ধরছি, ই নট সাইন ওমেগা টি। তাহলে আবার দেখো যে ইনডিউসড ইএমএফটা তৈরি হলো এখান থেকে, সেটা একটা সাইন ফাংশন, যে ইনডিউসড ইএমএফ তৈরি হয়েছে। তাহলে আমার ইএমএফের ভ্যালু সাইন ফাংশন মানেই বুঝতে পারছি যে এটাও একটা পিরিয়ডিক ফাংশন, সিম্পল হারমোনিক মোশনের মতো পিরিয়ডিক ফাংশন, এবং ই এর মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, অর্থাৎ তড়িৎচালক বলের মানটা কিন্তু ধ্রুবক নয়, ডিসি ব্যাটারির মতো ধ্রুবক নয়, পরিবর্তিত হচ্ছে, প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে? একইভাবে যদি আমি ইকে আর দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ এই কয়েলের রোধ যদি আর ধরি, তাহলে ইকে আর দিয়ে ভাগ করলে আমি কারেন্ট পেয়ে যাবো। সো কারেন্টও হচ্ছে তাই, তাহলে সাইন ওমেগা টি, তাহলে কারেন্টও সাইন ফাংশন, ভোল্টেজও সাইন ফাংশন। তাহলে সাইন ফাংশনের ছবিগুলো একটু দেখে নিই। ইয়ের ছবিটা দেখো, সাইন ফাংশন, তাহলে 0 থেকে শুরু হবে, কারণ সাইন 0, টি ইকুয়াল টু 0-তে সাইন 0, তাহলে তারপর কী হবে না T/4, সেখানে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালু রিচ করছে ইএমএফ, তারপরে কমতে কমতে গিয়ে T/2-তে গিয়ে আবার 0 হচ্ছে, তারপরে ডিরেকশন বদলে যাচ্ছে কারেন্টের বা ইএমএফের, যাই বলো, ইএমএফ বলছি আমি এখানে, সেক্ষেত্রেও তাই, ভোল্টেজের ডিরেকশন বদলে যাচ্ছে এবং সেটা
তারপরে মাইনাসের দিকে ম্যাক্সিমাম ভ্যালু রিচ করছে, তারপরে আবার গিয়ে জিরো হচ্ছে, অর্থাৎ একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হচ্ছে। একটা পূর্ণ সাইকেল কমপ্লিট আছে, দুবার ম্যাক্সিমাম ভ্যালু রিচ করছে এবং দুবার কিন্তু জিরো হচ্ছে, ঠিক আছে? সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখন তোমাদের আয়ের ক্ষেত্রেও ঠিক তাই, একই হবে, আয়ও যা ইও তাই, একই সাইন ফাংশনের মতোই গ্রাফ হবে। কিন্তু এদের মধ্যে একটা পরিবর্তন থাকবে। যদি তোমাদেরকে তিনটে ছবি বলে যে একই গ্রাফে আঁকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সমস্যা হবে। কী জিনিসটা হবে আমি একটু বলে রাখি। প্রথমত দেখো, এটা তুমি দেখেছো যে NBA cos θ, অর্থাৎ এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে ফাই নট, দিস ইজ NBA, ঠিক আছে? আচ্ছা, এটার ক্ষেত্রে কি ধরেছি, ডিফাই ডিটি যখন করেছি তখন আমার কি দাঁড়িয়েছে, NBA ওমেগা সাইন ওমেগা টি, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু ছিল তখন NBA ওমেগা। তাহলে এখানে দেখো ওমেগা নাই, কিন্তু এখানে তো ওমেগা ফ্যাক্টরটা কিন্তু গুণ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো যে এই ইটা কিন্তু আর এর যে অ্যাম্পলিটিউড অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু আর ফায়ের ভ্যালু কিন্তু এক নয়, ঠিক আছে? আবার আমি যখন আই বার করেছি তখন NBA ওমেগা সাইন ওমেগা টি বাই একটা আর এসছে, ধ্রুবক রোধ দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে আয়েরও যে ম্যাক্সিমাম ভ্যালু, এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এক নয়, অর্থাৎ এই গ্রাফগুলো কিন্তু একটু ছোট বড় হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু বদলাবে। গ্রাফের নেচারটা হয়তো আর আয়ের নেচারটা হয়তো একই হতে পারে, কিন্তু তাদের ম্যাক্সিমাম যে ভ্যালু, সেই ভ্যালু বা অ্যাম্পলিটিউড যেটাকে আমরা বলি, বিস্তার বলি, সেই বিস্তারটা কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে? কম বেশি হবে। এটা একটু কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর বাকিটা তোমরা জানো যে যেহেতু এরকম একটা আমি ইকুয়েশন পেয়েছি, তাহলে ওমেগাটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে ওমেগা যদি কম্পাঙ্ক হয় তাহলে পর্যায়কাল হচ্ছে তাহলে কি T = 2π/ω, সেখান থেকে পর্যায়কাল আমি বার করতে পারি। আবার কম্পাঙ্ক যদি বার করতে চাই তাহলে ω/2π আমি পেয়ে যাচ্ছি। এটা ওমেগাটা অবশ্যই কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক আমরা বলে থাকি এটাকে। আর যদি এমনি কম্পাঙ্ক যদি বার করতে চাও তাহলে 1/T অথবা ω/2π, ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটু পড়বো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে এসির ব্যাপারটা। তাহলে বুঝতে পারছি যে মানটা ক্রমাগত পরিবর্তিত হয়, মানটা কিন্তু কোনো ফিক্সড ভ্যালু এখানে নেই, এবং দিকটাও একটা সার্টেন টাইম পরে পরে দিকটাও বদলায়, কারেন্টের দিকটাও বদলাচ্ছে, মানটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এবং দিকটা একটা নির্দিষ্ট সময় অন্তর বদলে যাচ্ছে। এখন আমি যদি তাহলে এর ভ্যালু পেতে চাই, অ্যাকচুয়াল আমি যদি কারেন্টের বা ভোল্টেজের যদি মান কতবার বলে আমাকে, যেটা আমি খুব ডিসিতে খুব সহজে বলে দিতে পারি যে এটা 1.5 ভোল্টের ব্যাটারি বা 9 ভোল্টের ব্যাটারি বা 6 ভোল্টের ব্যাটারি, অর্থাৎ তার ভোল্টেজটা আমি মাপতে পাচ্ছি। কিন্তু পরিবর্তিত প্রবাহের ক্ষেত্রে মাপবো কী করে, কারণ এ তো সারাক্ষণ বদলাচ্ছে। তাহলে এক্ষেত্রে মাপতে গেলে আমাকে তাহলে অ্যাভারেজ ভ্যালু নিতে হবে, অর্থাৎ একটা গড় মান নিতে হবে। এখন এইরকম একটা কার্ভ যার 0 থেকে ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম থেকে আবার 0 হচ্ছে, 0 থেকে মাইনাসের দিকে ম্যাক্সিমাম হচ্ছে, তারপর 0 হচ্ছে, এইরকম একটা পিরিয়ডের ওপর তাহলে আমি যদি তাকে গড় করি তাহলে কত পাবো? খুব সহজ, 0 পাবো। কারণ আমার তো ও তো উপরের দিকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়েছিল, আবার নিচের দিকে বাড়তে বাড়তেও ম্যাক্সিমাম হয়েছিল। তাহলে এ যদি গড় করি পুরো পিরিয়ডটার ওপর, অর্থাৎ 0 থেকে T যে পর্যায়কাল, সেই পর্যায়কালের ওপর যদি আমি গড় বার করি তাহলে তো উপরের হাফ সাইকেল নিচের হাফ সাইকেল প্লাস মাইনাস করে আলটিমেটলি 0 হয়ে যাবে, অর্থাৎ গড়ের কোনো ভ্যালু আমি পাবো না, ঠিক আছে? গড় ভ্যালু কিন্তু পাবো না। এখানে আমি সেটাই করেছি, কিন্তু গড় ভ্যালু বার করেছি V = V0 sin ωt, এটা হচ্ছে আমার ভোল্টেজ। তার যদি গড় বার করি তাহলে 1/T দিয়ে প্রথমে ভাগ করে দেবো, কারণ ডিটি সময়ের ওপর ইন্টিগ্রেশন চাপিয়ে 0 to 2 ইন্টিগ্রেশন করবো এটাকে, ঠিক আছে? কারণ ভি চেঞ্জ হচ্ছে, ডিটি সময় অন্তর অন্তর চেঞ্জ, ডিটি সময় ধরে 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 ক্ষুদ্র ক্ষুদ্র অবকাশে যদি আমি পুরো টাইম পিরিয়ডটা জুড়ে, অর্থাৎ 0 থেকে T পর্যন্ত পুরো টাইম পিরিয়ডটা ধরে যদি আমি ওকে ইন্টিগ্রেশন চাপাই, তারপর যে ভ্যালুটা পাবো তাকে আমি T দিয়ে সমগ্র পর্যায়কাল দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে গড় করার নিয়ম। তো সেই নিয়মে যদি আমি করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে এই ইন্টিগ্রেশন তোমরা করে আমি দিয়েছি, আমি পারলে এই ছবিটা তোমাদেরকে তুলে দিব বইয়ে, যেহেতু ইন্টিগ্রেশনটা হয়তো নাও করে থাকতে পারে, ঠিক আছে? এমনি 0 বসিয়ে দিয়েছে ডাইরেক্ট। তো 0 to T sin ωt cos আসবে, ω/ω আসবে, সেখান থেকে T এর মান বসাবো, ঠিক আছে? T এর মান 2π/ω বসিয়ে দিয়েছি, স্মল t এর মান, আর এর বেলায় 0 বসিয়েছি, তাহলে +1 -1 হয়ে দেখো এখানে ω কেটে যাচ্ছে, তাহলে cos 2π হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা -1 আর এটা +1 হবে, তাহলে কেটে গিয়ে 0 হয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি কোনো ভ্যালু আমি পাবো না, ঠিক আছে? তাহলে ওইভাবে গড় করে কোনো লাভ হচ্ছে না। তাহলে কি করে গড় করতে হবে না, গড় করতে হবে এইভাবে যে আমি মাইনাসগুলোকে নেবই না,
আমি শুধু প্লাস ভ্যালুগুলোকে নেব, অর্থাৎ প্লাসের দিকে আমি শুধু দেখব যে 0 থেকে কখন ম্যাক্সিমাম হলো এবং তারপরে কখন 0 হলো, ঠিক আছে? এই অবধি ভাববো, এই নিচ পোর্শনটাকে নেব না, দিয়ে আমি গড় করব, ঠিক আছে? সো তাহলে 0 টু t/2 সময় পর্যন্ত, t/2 গিয়ে 0 হয়েছে ম্যাক্সিমাম হয়ে, বাকিটা নেব না, t/2 থেকে যে t পর্যন্ত যে সেকেন্ড যে হাফ সাইকেল সেইটা আর ধরবো না। তাহলে 0 টু, তাহলে 1/t/2 করলাম আর 0 টু t/2 করলাম, লিমিটটা বদলে দিলাম, t/2 পর্যন্ত করলাম, তাহলে একটা পাবো। কারণ অবশ্যই কোনো ব্যাপার না, কারণ বাকি সবটাই পজিটিভ নিয়ে নিচ্ছি ভ্যালু, এর গড় করলে নিশ্চয়ই একটা কিছু ভ্যালু বেরিয়ে আসবে, সেটা 0 হবে না নিশ্চয়ই, কারণ নেগেটিভের ব্যাপারই নাই সেখানে। তো সেটাকে ইন্টিগ্রেশন চাপালাম, বইয়ে দেখবে করে দেওয়া আছে, আমি তাও তোমরা নিজেরা আশা করি পারবে, তাও আমি এই ছবিটা তোমাদেরকে দিয়ে দেবো। ইন্টিগ্রেশন ডিসিশনে চাপালে লিমিট বসালাম, লিমিটিং ভ্যালু বসানোর পর আমি দেখতে পাবো যে ভেতরে -1, এটা তাহলে প্লাস হয়ে যাবে, cos পাই মানে -1 দিয়ে +1 হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে যদি টি এর মান 2π/ω বসাই, তাহলে দেখো এই 2টা বাইরে বেরিয়ে আসবে, এই 1 + 1 2টা বাইরে বেরিয়ে আসবে, এবং আলটিমেটলি 2v0/π, অর্থাৎ v0 যে ভ্যালুটা পেয়েছিলাম যে ম্যাক্সিমাম ভ্যালু, তার 2/π, অর্থাৎ এই ফ্যাক্টরটা হচ্ছে তার ভ্যালু, সেটা ম্যাক্সিমাম ভ্যালুর সঙ্গে 0.637 দিয়ে গুণ হচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুর আমি 63.7% আমি গড় মান পাচ্ছি, অর্থাৎ অ্যাভারেজ যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালুর 63.7%, অর্থাৎ অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কম হবে, কিন্তু খুব একটা কম নয়, 50%-এর উপরের দিকেই থাকছে 61। কারেন্টের ক্ষেত্রে ঠিক সেম একই জিনিস, কারণ শুধু চেঞ্জ তো হবে শুধু I0টাই, বাকি সবই একই থাকবে, এখানেও ঠিক তাই, অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু 63.7% মতো আমি পাচ্ছি তার টোটাল ভ্যালুর, মানে তার ম্যাক্সিমাম ভ্যালুর অবশ্যই। কিন্তু ওই যে ভ্যালুটা পেলাম সেটা কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালু তো হলো না, এই কারণেই হলো না যেহেতু আমি নিচের পরের হাফ সাইকেলটা নিইনি, হ্যাঁ, একটা সাইকেলের ওপর নিয়েছি, অবশ্যই এক ধরনের ভ্যালু আমি বলতেই পারি ওটাকে, পজিটিভ ভ্যালু, একটা ডিরেকশনের ভ্যালু। তো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি গোটাটাকেই করবো, গোটা সাইকেলটা নিয়েই কাজ করব, কিন্তু তার জন্য আমি একটা কৌশল অবলম্বন করব। কৌশলটা কি না, নেগেটিভ ভ্যালুটা থাকবে, কিন্তু আমি এখানে RMS ভ্যালু, অর্থাৎ রুট মিন স্কোয়ার ভ্যালু, অর্থাৎ প্রথমেই আমি ভিটাকে স্কোয়ার করে নেব। স্কোয়ার করে নিলে কী হবে, নেগেটিভ ভ্যালুগুলো সব প্লাস হয়ে যাবে, সব পজিটিভ হয়ে যাবে, সবগুলো পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ ছবিটা অনেকটা এরকম হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? সবগুলো প্লাস হয়ে গেল। এইবার আমি ইন্টিগ্রেশনটা করব পুরো টাইম পিরিয়ডের উপর 0 টু t করে, ঠিক আছে? দিয়ে কী করবো, দিয়ে যা পাবো সেটাকে আবার রুট করে দেবো, বুঝতে পারলাম? প্রথমে তাহলে বর্গ করলাম, তারপরে বর্গমূল করে দিচ্ছি লাস্ট বেরোনোর পর, তাতে আমি একটা ভ্যালু পাবো। তো সেই জিনিসটা এখানে করেছি, অর্থাৎ মাইনাস ভ্যালুগুলোকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে একইভাবে ভি স্কোয়ার অ্যাভারেজ করেছি, ভি স্কোয়ার অ্যাভারেজ, তাহলে 1/t 0 টু 2 ইন্টিগ্রেশনের লিমিট ভি স্কোয়ার সাইন স্কোয়ার ω/t। তাহলে এই ইন্টিগ্রেশনটা করার নিয়ম তোমরা খুব ভালো করে জানো, যে নিচে একটা 2 দিয়ে ভাগ করে উপরটা 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 সাইন স্কোয়ার ω/t মানে 1 - cos 2 ω/t, এটা তোমরা আমার থেকে ভালো জানো ত্রিকোণমিতির নিয়ম। চাপাবে dt, এই cos 2 ω/t 0 টু t cos ω/t। এটা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যে কোনো ক্ষেত্রে পিরিয়ডিক সাইকেল 0 টু t সাইন ω/t dt বা 0 টু t সাইন cos ω/t dt সবারই মান 0 হয়, এগুলো সবসময় 0 টু t যদি আমি করি, ঠিক আছে? সমগ্র টাইম পিরিয়ডের ওপর যদি সাইন সাইকেলের যদি অ্যাভারেজ সাইন সাইকেলের যদি ইন্টিগ্রেশন করি তাহলেও আমি 0 পাবো। সমগ্র সাইকেলের ওপরে, তো 0 টু t পর্যায়ের ওপরে যদি আমি কসেরও যদি ইন্টিগ্রেশন চাপাই তাতেও আমি 0ই পাবো, কারণ দুটোরই মান 0 থেকে ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম থেকে আবার 0 হয়, ঠিক আছে? আবার মাইনাসের দিকেও ম্যাক্সিমাম হয়, তারপর আবার গিয়ে 0 হয়। তাই জন্যে এই পুরো জায়গাটা হয়ে যাচ্ছে 0, একই ইন্টিগ্রেশন, আগেরটা যে কারণে 0 হয়েছে এটাও সেই কারণে 0 হবে, কিন্তু এখানে এই ফ্যাক্টরটা কিন্তু আমার এক্সিস্ট করবে, ডিটি ফ্যাক্টরটা। তাহলে এখানে জাস্ট v0 স্কোয়ার ইন্টু t বাই 2t, তাহলে টি কেটে গেল, v0 স্কোয়ার বাই 2। এবার আমি বলেছিলাম যে বর্গমূল করব, তাহলে বর্গমূল করে দিচ্ছি, ঠিক আছে? VRMSটা তাহলে কী হলো না, VRMSটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা v0 স্কোয়ার বাই 2, এইটার বর্গমূল, তাহলে বর্গমূল করে v0 বাই √2 পাচ্ছি। তাহলে √2 ফ্যাক্টরটাকে যদি নিয়ে আসে তাহলে 0.707 ইন্টু v0, অর্থাৎ v0 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালুর
অলমোস্ট 70% বা তার একটু বেশি এই ভ্যালু আমি পাচ্ছি। তাহলে দেখো ভি আরএমএসটা বুঝতেই পাচ্ছি যে ওইটা 63.9 মতো পেয়েছিলাম, এখানে 70% মতো ভ্যালু পেলাম আমি। তাহলে এই আরএমএস ভ্যালুটা অবশ্যই বেশি হচ্ছে, ঠিক আছে। এইবার কারেন্টের ক্ষেত্রেও তাই, এই 70% মতো ম্যাক্সিমাম ভ্যালু 70% মতো আমি আরএমএস ভ্যালু পাবো। এটা হচ্ছে তাহলে আমার আরএমএস ভ্যালু, আরও অ্যাকচুয়াল ভ্যালু, কারণ এখানে আমি সমগ্র সাইকেলটা ধরে নিয়েছি। আচ্ছা, এবার তাহলে বেশি, এটা অ্যাভারেজটা কম, আরএমএস ভ্যালুটা বেশি, অ্যাভারেজ ভ্যালুটা কম। এদের যে অনুপাত আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু, এর যে অনুপাত সেটাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে, ফর্ম ফ্যাক্টর বলা হয়। আচ্ছা, ফর্ম ফ্যাক্টর দুটোকে তাহলে যদি অনুপাত করি তাহলে দেখো এর ফর্ম ফ্যাক্টরের মান বেড়াচ্ছে 1.11, কারণ যেহেতু ওটা বড় বুঝতেই পারছো এটা 1-এর থেকে বেশি হবে। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র সাইন কার্ভ বা কস কার্ভ এই কার্ভগুলোর জন্য, ঠিক আছে, সাইন বা কস এই জাতীয় কার্ভগুলো, এই জাতীয় ফাংশন পিরিয়ডিক ফাংশনের জন্য, মানে সাইন কস জাতীয় পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন অনেক রকমের হতে পারে, তোমাকে আমি আজকেই দেখো আমি একটা স্কোয়ার ওয়েভ দেখালাম প্রথম অঙ্কটা প্রবলেমটা করার সময়, আগের চ্যাপ্টারে স্কোয়ার ওয়েভ মতো আসছিলো, একটা স্কোয়ারের মতো ওয়েভ আসছিলো, তাই তো, এটা এরকম দেখতে, এই 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 অর্থাৎ এটাও কিন্তু পিরিয়ডিক ফাংশন। এখানে কিন্তু এই ফর্মুলা কিন্তু খাটবে না এই সাইন স্কোয়ারে, সেখানেও কিন্তু তোমার ভি আরএমএস একটা আলাদা ভ্যালু বেরোবে, ভি অ্যাভারেজ একটা ভ্যালু বেরোবে, সেক্ষেত্রে কিন্তু ওটা 1 হয়ে যাবে, ঠিক আছে, স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে। ট্রাঙ্গুলার ওয়েভ হতে পারে, সেটাও এসি হতে পারে। এসি বা অল্টারনেটিং কারেন্ট হতে গেলে আমি তো আগেই বলেছি তোমাদেরকে দুটো হবে, যে একটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় অন্তর সে দিক পাল্টাবে, আর 2 নম্বর হচ্ছে যে এর ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু ফিক্সড হবে, বদলাবে না কিন্তু কোনোদিন। এমন যদি হতো যে তোমার সে ড্যাম্পড মোশন যেরকম পড়েছিলে প্রথমে, এই তারপরে আর যত সময় যাচ্ছে বিস্তারটা ছোট হয়ে যাচ্ছে, ড্যাম্পড অসিলেশন পড়েছিল না, এমন যদি হয় তাহলে কিন্তু আমি সেটাকে এসি বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এবার একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে যে এসি না ডিসি কে বেশি বিপজ্জনক? আমার যদি শরীরের মধ্যে দিয়ে চলে যায়, বা আমার যদি কারেন্ট যদি লাগে এসির থেকে, ডিসি ভোল্ট সাপোজ মোটামুটি 220 ভোল্ট মতো আমরা দেখে থাকি, 220 ভোল্টের ডিসির যে ভোল্টেজ সেটা কি সর্বদা 220 ভোল্টই থাকবে, চেঞ্জ হবে না কোনো দিন, সবসময় 220 ভোল্টই থাকবে ব্যাটারি। কিন্তু এসির ক্ষেত্রে কি হবে না, এসির ক্ষেত্রে কিন্তু আরএমএস ভ্যালু যদি আমি পাই 220 ভোল্ট, যেটাকে আমি এসির যে ভোল্টেজ ভ্যালু বলি, এসির ভোল্টেজ ভ্যালু বললে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ভোল্টেজ বলতে আমরা কিন্তু আরএমএস ভ্যালুটাকেই বুঝি, সমগ্র পিরিয়ডের ওপর রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, মানে ভ্যালোসিটি না, রুট মিন স্কোয়ার ভ্যালু, ঠিক আছে। তো আরএমএস ভ্যালুটাকে বলি, সেটা যদি 220 ভোল্ট হয়, তার মানে সেটা কিন্তু অ্যাকচুয়ালি টোটাল যে মানে ম্যাক্সিমাম যে ভ্যালু তার কিন্তু 70% মানে 220 ভোল্ট, তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাবে √2 দিয়ে গুণ করতে হবে তাকে, ঠিক আছে, তখন হয়ে যাবে 311 ভোল্ট। অর্থাৎ এই ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু সে রিচ করবে একটা সময় গিয়ে, একটা পিরিয়ডের মধ্যে সে কিন্তু দুবার এই ভ্যালুটা রিচ করবে 311, তাহলে এ আরও বেশি বিপজ্জনক, অর্থাৎ এসি বেশি বিপজ্জনক, ঠিক আছে। নেক্সট দিন আমি বাকি আলোচনাগুলো করব।